যুদ্ধের পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। ইতিমধ্যে যুদ্ধের আঁচ আমাদের রান্নাঘরে সে পর্যন্ত পৌঁছে গিয়েছে। এক নিমেষে এলপিজি গ্যাসের দাম 60 টাকা বেড়ে গিয়েছে। অনেকেই বলছেন গ্যাসের দাম বেড়ে গিয়েছেন, দাদা কিছু বলুন। আরে আপনারা আদৌ কি খবর রাখেন কেন দাম বাড়ছে? তার সঙ্গে বুকিং করবার পর থেকে এলপিজি হাতে পাওয়া অবধি যে সময়সীমা সরকার বেঁধে দিত, এখন সেই সময়সীমাও বাড়িয়েছে। অর্থাৎ গ্যাস বুকিং করবার পর অনেক বেশি দিন ধরে আপনাকে অপেক্ষা করতে হবে। কারণ একটাই, মজুত করা মাল বেশি নেই। তাছাড়া যাদের ডাবল সিলিন্ডার তারাও কিন্তু এই মুহূর্তে বিপদে, কারণ একটা সিলিন্ডার বুক করার পর আরেকটা সিলিন্ডার বুক করার সময়সীমাও বেড়ে গিয়েছে, প্রায় 25 দিন, অর্থাৎ 1 মাস। আর তাছাড়া বিজনেস পারপাসে যারা গ্যাস কিনতেন সেই গ্যাস সিলিন্ডারের দামও অনেকটাই বেড়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে আস্তে আস্তে সমগ্র পৃথিবীর অর্থনীতিকে একটু একটু করে প্রভাবিত করছে। যুদ্ধ শুরুর প্রথমে অনেকেই মনে করেছিলেন যে ইরান আর কতদিন টিকে থাকতে পারবে। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হানায় আয়াতুল্লাহ খামেনির মৃত্যু হয়েছে এবং তারপর বারবার ইরানের বিভিন্ন জায়গায় ইসরায়েল এবং মার্কিন বোমারু বিমানের মৃত্যু হানা বিভিন্ন শহরকে রাতারাতি ধ্বংসস্তূপে পরিণত করেছে। ইরানের বড় বড় উচ্চপদস্থ নেতৃত্বের অনেকেরই মৃত্যু হয়েছে। তারপরেও ইরান কিন্তু পাল্টা আঘাত হানছে এবং সেই আঘাত যে এত দ্রুত এবং এত ভয়ঙ্কর রূপ দেখা দেবে আমেরিকা হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি। শ্রীলঙ্কার কাছে একটা ইরানি যুদ্ধজাহাজকে নিশানা করে সমুদ্রে ডুবিয়ে দেওয়ার পর সারা বিশ্বের কাছে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে আমেরিকা চাইছে মধ্যপ্রাচ্য থেকে এই যুদ্ধকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে। কতটা পারল, কতটা সফল আমেরিকা? আমরা দেখলাম মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো, কাতার, বাহরাইন, এইসব অঞ্চলে আমেরিকার বেস পয়েন্টগুলোকে আবার নিশানা করেছে ইরান। প্রথমে আমেরিকা ভেবেছিল যে ইরান বোধহয় আত্মসমর্পণ করতে বাধ্য হবে, কিন্তু মার্কিন প্রেসিডেন্টের সমস্ত জল্পনাকে উল্টে দিয়ে ইরানের পাল্টা আঘাত একে একে গুড়িয়ে দিয়েছে আমেরিকার অনেক বেস। এমনকি ইরানের ড্রোন হামলায় নতুন করে ইরান যে যুদ্ধে শক্তি নিয়ে ফিরছে, পাল্টা আঘাত করছে, এটা আমেরিকা ইসরায়েলকে ভাবিয়ে তুলছে। দেখুন, যুদ্ধের পরিস্থিতিতে যার শক্তি বেশি, যার অর্থ বেশি, সেই জেতে। কিন্তু আমেরিকার পুরনো ইতিহাসও রয়েছে যে দূর থেকে যুদ্ধ লাগিয়ে দিয়ে নিজে সেই যুদ্ধে এন্ট্রি নিয়ে বেশ কিছুদিন যুদ্ধ করার পর সেই অঞ্চল থেকে পালিয়ে যায়। না হলে আমেরিকা ভিয়েতনামের মতন জায়গায় হারতো না, কিউবার মতন জায়গায় মার খেত না। এবং এই ঘটনাগুলো তারা করে কারণ তারা যুদ্ধসহ পৃথিবীর সবকিছুকে ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে দেখে। আপনাদের অবশ্যই মনে আছে অপারেশন সিন্দুরের সময় বিশ্ব শান্তি ও সম্প্রীতি, গণতন্ত্র রক্ষায় মরিয়া আমেরিকা জঙ্গি দেশ পাকিস্তানের পাশে দাঁড়িয়ে তাদের পিঠ চাপড়ে দিয়েছিল। মানে অস্ত্র ব্যবসার প্রধান ঘাঁটি পাকিস্তানকে আমেরিকা পাশে চেয়েছিল। এই মধ্যপ্রাচ্যের যুদ্ধও আমেরিকার কাছে সেরকমই একটা ব্যবসা, তেলের ব্যবসা, এবং যার আঁচ আমাদের রান্নাঘরে আসতে শুরু করে দিয়েছে। আমরা বুঝতেই পারছি আমেরিকার মূল লক্ষ্যটা কি। সেটা হলো তেল এবং প্রচুর প্রাকৃতিক সম্পদ, যার জন্য হঠাৎ করে আমেরিকা গণতন্ত্র রক্ষার মরিয়া হয়ে উঠেছে। যুদ্ধের আগুনে এই মুহূর্তে পুড়ছে পশ্চিম এশিয়া। একাধিক আরব রাষ্ট্রে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালাচ্ছে ইরান। শুধু তাই নয়, পারস্য ও ওমান উপসাগরে যে সংযোগকারী হরমুজ প্রণালী, যেটা নিয়ে এতদিন এত আলোচনা হচ্ছে, সেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে পণ্যবাহী জাহাজ, মানে তেল বহনকারী বড় ট্যাঙ্কার জাহাজগুলোকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। এখন অনেকেই বলছেন যে ভারত এই মুহূর্তে চুপ কেন? ভারতের স্ট্যান্ড কি আমেরিকার পক্ষে? বলুন কিছু। আমার বলার কিছু নেই। দেখুন, আমি নরেন্দ্র মোদী বিজেপি বুঝি না, আমি বুঝি দেশ। এই ভারত, আমরা যখন দেখেছিলাম ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ হয়েছিল, তখন আমেরিকার হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনের থেকে তেল নিয়েছিল এই ভারত। তাই ভারত আন্তর্জাতিক রাজনীতি আমার আপনার থেকে বেশি বোঝে, তাদের যারা আমলারা রয়েছেন, মাথারা রয়েছেন। তাই ভারতকে নিজের সিদ্ধান্ত নিতে দিন। ভারত জানে যে এই বিশ্বযুদ্ধে সে পার্টি হবে কি হবে না। আমেরিকা যেটা চাইছে সেই ফাঁদে পা দেবে কি দেবে না। ইরান না ইসরায়েল, কার পক্ষে দাঁড়াবে ভারত, সেটা ভারতের সময়ের উপর নির্ভর করে। এই মুহূর্ত থেকে সবচেয়ে বড় খবর কি জানেন? এটা হতে পারত যে ইরান যুদ্ধের এতদিন পর আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের মৃত্যুর পরও যুদ্ধে টিকে রয়েছে ইরান। এবং তার সঙ্গে আরেকটা বড় খবর যে ইউরোপ আমেরিকার পাশে এসে দাঁড়াচ্ছে না। ইউরোপের বহু দেশই এই যুদ্ধে আমেরিকার স্বার্থবাদী কার্যক্রমে নিজেদেরকে জড়াতে চাইছে না। ইরানের যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন থেকেই হাত ধরাধরি করে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধের সমান পারফরমেন্স দেখিয়ে চলেছে। তখন থেকে ইউরোপের বহু দেশ বেসুরো গাইতে শুরু করেছিল। অনেকেই বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে আমেরিকার এই ভয়ঙ্কর বিদেশ নীতি, রাষ্ট্রনীতির তীব্র নিন্দা জানিয়েছিল। অনেকে তো আবার স্পষ্টতই নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে। কিভাবে? পশ্চিম এশিয়ার একাধিক উপসাগরীয় রাষ্ট্রে রয়েছে আমেরিকার সেনা ছাউনি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, কাতার, বাহরাইন, এই সমস্ত আরব দেশগুলোর ওই সেনাঘাঁটি, সেখানে সেনাঘাঁটি রয়েছে। সমুদ্র বন্দরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেসব জায়গায় ইরান, আপনারা জানেন। নিষেধা করেছে সেখানকার মার্কিন দূতাবাসগুলোতেও, কারণ এরা আমেরিকার বন্ধু।
এই দীর্ঘ তালিকা সেখানে ইরান হামলা চালিয়েছে তার মধ্যে রয়েছে ওমানও। তাই এখন কিন্তু বহু আরব দেশ তারা আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ নিচ্ছে। অদ্ভুতভাবে আমরা দেখতে পেলাম যে মুসলিম ব্রাদারহুডের যে কথা সেটা কিন্তু এই যুদ্ধে খাটছে না। বহু আরব দেশ এখন আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও ইরান কিন্তু পাল্টা আঘাত হেনে চলেছে। এর মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় জ্যোতিষীর মতন ঘোষণা করে দিয়েছিলেন যে খুব শীঘ্রই নাকি ইরান ভেঙে পড়বে, তারা আত্মসমর্পণ করবে। কিন্তু আত্মসমর্পণ ভেঙে পড়ার তো কোনো নামগন্ধই দেখা যাচ্ছে না। তাদের বিপুল ক্ষয়ক্ষতি সত্ত্বেও তারা কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যে আরব দেশে ইরান হামলা চালিয়েছে তারা আমেরিকা ইসরায়েলের পক্ষে এসে দাঁড়ালেও যুদ্ধে যোগ দেয়নি। স্বাভাবিকভাবেই ছোট ছোট দেশগুলোর যুদ্ধে যোগ দেওয়ার ক্ষমতা বা সামর্থ্য খুবই কম। সেই কারণেই এখন তারা যুদ্ধে নামেনি। কিন্তু দেখার মতো বিষয়, ইউরোপ কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা ইসরায়েলের পক্ষে পুরোপুরি দাঁড়ালো না। আরব দুনিয়া এবং তার আশেপাশের এলাকায় 3 ইউরোপীয় রাষ্ট্রের বেশ কিছু কৌশলগত সম্পত্তি রয়েছে। যেমন ধরুন, ইংরেজদের কথা বলা যেতে পারে। ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে ইংল্যান্ডের একটা বিরাট বিমান ঘাঁটি রয়েছে। সাইপ্রাসের এই বিমান ঘাঁটিতেই হানা দিয়েছে ইরান। রানওয়েগুলোতে আছড়ে পড়েছে ইরানি বোমা এবং ড্রোন। এরপরেই কিন্তু পশ্চিম এশিয়ার বন্ধুদের জন্য চিন্তা এবং উদ্বেগ উতলে উঠেছে ইংল্যান্ডের। তারা পশ্চিম এশিয়ার বন্ধুগুলোর স্বার্থ রক্ষা করার জন্য যুদ্ধে অংশগ্রহণ করার কথা জানিয়ে দিয়েছে। তবে শুধু ইংল্যান্ড নয়, ইংল্যান্ডের সঙ্গে এই ঘোষণা করেছে ফ্রান্স আর জার্মানিও। তার কারণ সাইপ্রাসের এই বিমান ঘাঁটি ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি 3টে ইউরোপীয় দেশেরই কাজে লাগতো। এবার অনেকেই মনে করেছেন তেহরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন উৎক্ষেপণের ক্ষমতা কমিয়ে দেওয়ার জন্য ইরানি আধা সেনা ইসলামিক রেভলিউশনারি গার্ড ফোর্সের বিভিন্ন দপ্তর এবং তাদের প্রধান প্রধান ঘাঁটিগুলি নিশানা করবে ইংল্যান্ড, ফ্রান্স আর জার্মানি সেনা। ইতিমধ্যেই সূত্র মারফত আন্তর্জাতিক মহলে খবর ভেসে বেড়াচ্ছে যে কিছুদিনের মধ্যেই নাকি পরমাণু শক্তিচালিত ফ্রান্সের বিমানকে দেখা যাবে ইরানের আকাশে, আর সমুদ্রে মাথা তুলে দাঁড়াবে ইংল্যান্ডের ডুবোজাহাজ। এমন খবর আসবার পরেও কিন্তু দেখা গেল ইরানের মধ্যে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। কারণ শেষ পাওয়া খবর অবধিও ইরান হামলা অব্যাহত রাখেনি, শুধু জোরদার করেছে এবং সেখানে আমেরিকার চিন্তা বেশ ঘনিয়ে উঠেছে। আজকের ভিডিও শুরু করার আগেই আমেরিকার চরিত্র সম্বন্ধে আপনাদের বলেছি। এরা কোনো জায়গায় যুদ্ধ শুরু করলেও মাঝপথে কিন্তু ফেলে পালায়। তার বহু উদাহরণ রয়েছে। কারণ যখনই তারা দেখে যে তাদের ব্যবসায়িক স্বার্থে আঘাত লাগছে কিংবা খরচা অনেক বেড়ে যাচ্ছে, কারণ এখন তো অনেকেই বুঝতে পারছেন যে এই যুদ্ধ আসলে আমেরিকার মুনাফা লোটার একটা কৌশল মাত্র। এখানে গণতন্ত্র স্বাধীনতার কোনো ব্যাপার নেই। তাই যখনই তারা দেখবেন যে এই যুদ্ধে তারা যেটা ভেবেছিলেন সেটা হচ্ছে না, ইরান অত সহজে ভাঙছে না, দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার খরচা অনেক, তখন সেখান থেকে তারা তাড়াতাড়ি পাত্তারি গোটাবে। এই উদাহরণ বহু রয়েছে। ইরানের ক্ষেত্রেও সেরকম হচ্ছে না তো, সেরকম হতে চলেছে না তো। কারণ ইতিমধ্যে আমেরিকা বুঝতে পারছে ইরানকে কবজা করা কিন্তু এত সহজ হবে না। এই যুদ্ধে ইউরোপের দিক থেকে ইরান যে সম্পূর্ণ একা, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। কারণ ইতিমধ্যেই রাশিয়ার কড়া বার্তা গিয়েছে ইরানের পক্ষে। চীন, রাশিয়া, উত্তর কোরিয়া একসাথে এর আগে তো জানিয়ে দিয়েছে যে আমেরিকার এই হানা সম্পূর্ণ অবৈধ এবং বিশ্বের সমস্ত সভ্য দেশের নিয়মকানুনের বিপরীতে। তারা ইরানের পক্ষে দাঁড়িয়েছিল। এবার শুধু পক্ষে দাঁড়ানো নয়, রাশিয়ার থেকে সাহায্য এসে পৌঁছেছে ইরানে। মালবাহী সামরিক বিমান বহু সংখ্যায় 9K720 ইস্কান্দার ক্ষেপণাস্ত্র তেহরানে পাঠিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খুব স্বল্প পাল্লায় এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 700 কেজি বিস্ফোরক বহন করে নিয়ে যেতে পারে। শত্রু ঘাঁটি নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই ব্যালিস্টিক মিসাইল খুব শক্তিশালী। তাই রাশিয়ার এই অস্ত্র আমদানি যুদ্ধের পরিস্থিতিকে যে আরও দীর্ঘজীবন লাভ করাবে, ইরান যে সহজে ভেঙে পড়বে না, তা কিন্তু বোঝাই যাচ্ছে। আর হ্যাঁ, আমাদের ভারতের সেই সব বন্ধুদের জন্য বলবো যারা এখনো বলছেন ভারত কেন স্ট্যান্ড নিচ্ছে না, ভারত কেন আমেরিকার পক্ষে বলছে, তাদের বলি ভারত কারো পক্ষেই বলছে না। ভারত আমার আপনার স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে। ইতিমধ্যে জিনিসপত্রের দাম বাড়তে চলেছে, আপনারা বুঝতেই পারছেন, এবং আমাদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও একটা বড় চাপ। সেখানে কারো পক্ষে নিয়ে এই মুহূর্তে মন্তব্য করাটা মনে হয় ভারতের ঠিক সাজে না। তাই ভারতের আমলা মন্ত্রীদের ভাবতে দিন ভারতের ভবিষ্যৎ। আপনারা বরং একটু যুদ্ধ খেলা দেখুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। ভালো লাগলে আপনার কমেন্ট কিন্তু জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, কোনো পয়সা লাগবে না। দেখা হচ্ছে। জয় হিন্দ।